জয় বাংলা জাতীয় স্লোগান নয়, উচ্চ আদালতের সিদ্ধান্ত। শেখ হাসিনা, শেখ রেহানা ও বঙ্গবন্ধু ট্রাস্টের ব্যাংক হিসাব তলব। অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত, র্যাব বিলুপ্ত করার পরামর্শ বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির। দেশের মানবাধিকার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত বলেছেন মানবাধিকার কর্মীরা। মব জাস্টিসের কিছু ঘটনার দায় মুক্তির সমালোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জয় বাংলাকে জাতীয় স্লোগান করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। রায়ের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক এসব তথ্য জানান। আজকে আমাদের আপিলের প্রেক্ষিতে জয় বাংলা স্লোগানকে যে বাধ্যতামূলকভাবে জাতীয় স্লোগান করা হয়েছিল সেই রায়টিকে স্থগিত করেছেন। আপনি শুনানিতে বলেছে যে এগুলো আসলে পলিটিক্যাল ডিসিশন, পলিসি ডিসিশন গভর্নমেন্টের, যেটাতে আদালতের হস্তক্ষেপ করবার কোনো কারণ নেই বা এটি আদালতের এখতিয়ারের বাইরে। সবচেয়ে বড় যেটা যে এটি একটি অ্যাকচুয়ালি রাজনৈতিক প্রশ্ন এবং এটি জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। আদালত একটা পলিসি ম্যাটারে নিজে থেকে কোনো আদেশ দিতে পারেন না যে এটিকেই পলিসি হিসেবে নেওয়া হবে, এটা আদালতের ইখতিয়ার নেই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও। সোমবার বিএফআইও দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে হিসাবের তথ্য তলব করেছে। বিএফআইও একই সাথে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবেরও তথ্য চেয়েছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের হিসেবে কোথা থেকে কিভাবে টাকা এসেছে তা জানাতে বলা হয়েছে। সেই অর্থ পরবর্তী সময়ে কোথায় খরচ হয়েছে, নগদে উত্তোলন হয়েছে কিনা চাওয়া হয়েছে এসবের বিস্তারিত তথ্য। চিঠিতে ট্রাস্টের ঠিকানা উল্লেখ করা হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবন। ট্রাস্টের চেয়ারম্যান শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা অন্যতম ট্রাস্টি। এছাড়া অন্য যারা এই ট্রাস্টের সাথে জড়িত কিংবা যেসব হিসেবে ট্রাস্ট থেকে অর্থ স্থানান্তর হয়েছে, জমা হয়েছে তাদের তথ্য দিতে বলা হয়েছে। বিএফআইইউ এর চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্যও দেওয়া হয়েছে। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টের দেয়া সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজাও স্থগিত হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ আসামিদের সাজা স্থগিত করে আপিল গ্রহণ করে। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় ২০১৩ সালের নভেম্বরে বিচারিক আদালত তারেক রহমানকে খালাস এবং গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের সাজা দেয়। সেই রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্ট তারেক রহমানকে ৭ বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে আপিল করলে তা গ্রহণ করে সাজা স্থগিত করে আপিল বিভাগ। সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে আনফরচুনেটলি ৭ বছরের সাজা দিলেন, যেখানে তিনি অ্যাকুইটাল হয়েছিলেন নিম্ন আদালতে। আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন, লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। এই মামলায় 2 জন আসামি, 2 জনের ক্ষেত্রে 2টি আপিলে সাজা স্টে করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের অভিযোগ, গত 16 বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে পুলিশ বাহিনী অন্যতম। তারা বিতর্কিত হয়ে পড়েছে, মর্যাদা বলতে কিছুই বাকি নেই পুলিশের। গুম খুন নির্যাতনের কারণে তাদের উপরে আস্থা নেই জনগণের। 6 সদস্যের পুলিশ সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি। তাদের দেয়া প্রতিবেদন তুলে ধরে এইসব তথ্য জানান মেজর হাফিজ। তিনি বলেন, পেশাদারিত্বের বাইরে গিয়ে মারমুখী, কখনো হিংস্র হয়ে গেছে পুলিশ বিভাগ। জুলাই বিপ্লবে আন্দোলন দমানোর নামে তারা সহস্রাধিক হত্যা ও রক্তাক্ত করেছে পুরো জাতিকে। পুলিশ গণশত্রুতে পরিণত হওয়ার পরও এই বাহিনীকে ছেঁটে ফেলার সুযোগ নেই। রাজনৈতিক প্রভাব মুক্ত করে সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। র্যাবের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি। র্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে। তারা যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য
সুপারিশ করেছি। সংস্কার করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই সংস্কার করার অ্যাকচুয়ালি ম্যান্ডেট প্রাপ্ত উপযুক্ত সংস্থা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। দেশের মানবাধিকার পরিস্থিতিকে আগের তুলনায় কিছুটা উন্নত দেখছেন মানবাধিকার কর্মীরা। তবে মব জাস্টিসের মতো কিছু ঘটনার ঘোরতর বিরোধী তারা। বলছেন এর দায় কোনোভাবেই এড়াতে পারবে না সরকার। পরিস্থিতির উন্নয়নে ভবিষ্যৎ সরকার মানবাধিকার আইন প্রণয়নের উদ্যোগ নেবে বলেও প্রত্যাশা মানবাধিকার কর্মীদের। আহমেদ সারোয়ারের রিপোর্ট। বিগত কয়েক দশকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি দিনকে দিন খারাপ হয়েছে। এবছরের এপ্রিলে প্রকাশ হওয়া 2023 সালের যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও তা স্পষ্ট। বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, বিধি বহির্ভূত ধরপাকড়ের বিষয়টি উল্লেখ করে এতে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ার অনেক ঘটনা রয়েছে। বেশিরভাগ ঘটনায় জড়িত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে সরকার গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে মোট কতজন নিহত হয়েছে সেই সংখ্যা প্রকাশ করা হয়নি। এখনো মানবাধিকার লঙ্ঘনের বহু ঘটনা আমরা জানতে পারছি, সংখ্যালঘুদের উপরে কম বেশি নির্যাতনের, তবে যতটা বলা হচ্ছে তার চেয়ে অনেক কম, এবং অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক কারণে সংগঠিত হচ্ছে, যেটাকে পরবর্তীতে লেবাস দেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে বেশি পেইনফুল সেটা আমাদের দেশের জন্য, জাতির জন্য এবং জনগণের জন্য, সেটা হচ্ছে যে এই যারা ভিকটিম হয় এরা মূলত যারা সরকারে থাকেন তাদের মাধ্যমে হয়। অর্থাৎ যখন যেই সরকার থাকেন তখন সেই সরকারের মাধ্যমেই বা সরকারের এজেন্সির মাধ্যমে, ল এনফোর্সিংয়ের মাধ্যমে তাদের মাধ্যমে তারা ভিক্টিমাইজড হয়। বর্তমান গভর্নমেন্টের আসার পরে মানবাধিকার লঙ্ঘন, এই সিভিয়ার যে ইনসিডেন্টগুলি, সেগুলি কম্পারেটিভলি তুলনামূলকভাবে কিছুটা কম, এবং আমি মনে করি যে এটা গ্র্যাজুয়ালি স্লোয়ার দিকে যাবে অ্যাজ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। মানবাধিকার কর্মীদের দাবি, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার পেতে আলাদা আইন দরকার। মব জাস্টিস মানে মানুষ একত্রিত হয়ে একজনকে আক্রমণ করে, নির্যাতন করে, হত্যা সংগঠিত করতে, এই ধরনের ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি 5 তারিখের পরে, এবং যেটা শিকার হচ্ছেন স্বৈরাচারের দোসর বা স্বৈরাচারের সরকারের লোকজন, যেটিও কোনোভাবে কাম্য নয়। একটি ঘটনাও কিন্তু কাম্য নয়। যে কোনো ঘটনার জন্য দায় কিন্তু সরকারকে নিতেই হবে। তাকে মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য, অপরাধ দমন করার জন্য কার্যকর ভূমিকা নিতেই হবে, এবং তার দায় কিন্তু সরকারেরই বর্তায়। তো আমি মনে করি যে উই শুড হ্যাভ এ হিউম্যান রাইটস ল ইন দ্য কান্ট্রি। হিউম্যান রাইটস অ্যাক্ট থাকা উচিত, এবং কেউ যদি ভিকটিম হয় তার ফান্ডামেন্টাল রাইটসে অথবা হিউম্যান রাইটস যদি ভায়োলেশন হয় বাই সামবডি এলস, হি অর শি শুড হ্যাভ অ্যান এভিনিউ যেখানে যে সে বিচার চাবে। পরবর্তী গভর্নমেন্ট যদি আসে, যেই গভর্নমেন্টই হোক না কেন, দে শুড রিফর্ম দিস। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মানবাধিকার পরিস্থিতির উন্নতি না ঘটাতে পারলে ভবিষ্যৎ সরকারকে কেবল দেশে বিদেশের প্রশ্নের সম্মুখীনই হতে হবে না, শেখ হাসিনা সরকারের পরিণতি বরণ করতে হতে পারে বলেও অভিমত মানবাধিকার কর্মীদের। পরবর্তী সরকার যারাই আসবেন তারা মানুষের অধিকারের ব্যাপারে অত্যন্ত সচেতন হবেন। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছেন। কমিটির প্রধান জাকির আহমেদ খান অন্যান্য সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদনটি পেশ করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় 2009 সাল থেকে 24 সালের 4 আগস্ট পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার জন্য সরকার সেপ্টেম্বরে 5 সদস্যের কমিটি গঠন করেছিল। কমিটি নির্ধারিত 90 দিনের আগেই প্রতিবেদন পেশ করায় কমিটির সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বাদ জোহর রাজধানীর টিকাটুলি জামে মসজিদে তার জানাজা হয়। জানাজায় তার পরিবারের সদস্য ছাড়াও বাংলা ভিশনের সংবাদকর্মী, কর্মকর্তা, কর্মচারী, এলাকাবাসী অংশ নেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। আজিমপুর কবরস্থানের চিরনিদ্রায় শায়িত করা হবে মরহুম আজিজুল হককে। রবিবার দিবাগত রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আজিজুল হক। গত রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ এসে পৌঁছায়। মরহুম আজিজুল হক বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হকের বড় ছেলে। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের কর্ণধারগণ শোক জানিয়েছেন। মোহাম্মদ আজিজুল হক বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারতের শাসক গোষ্ঠী চরম মনোকষ্টে আছে। দেশটি বাংলাদেশের মানুষকে গিনিপিগ ও দ্বিতীয় শ্রেণীর মানুষ মনে করে বলে অভিযোগ করেন তিনি। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজ খুবই অপপ্রচার করছে, এদেশের হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে। ভারতের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ মন্তব্য করে রিজভী বলেন, তারা চট্টগ্রাম দাবি করলে বাংলাদেশ বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ভারতীয় পণ্য না কেনার আহ্বান জানান তিনি। পরে ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর পুড়িয়ে দেন রিজভী। কম হোক বেশি হোক, সব নাগরিককেই ভ্যাট ট্যাক্স দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের। তবে সমতার ভিত্তিতে ট্যাক্স আদায় এবং আদায়ের ক্ষেত্রে এনবিআর কর্মকর্তাদের আন্তরিক হবার পরামর্শ দেন তিনি। মঙ্গলবার ভ্যাট সপ্তাহ উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন, করদাতারা এনবিআর এর সেবা নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু জনগণের পাওয়া সরকারি সব সেবাই রাজস্বের উপর নির্ভরশীল। কর ফাঁকি দিলে সার্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়ে এবং পরবর্তী প্রজন্মকেও এর ফল ভোগ করতে হয়। আলোচনায় যেসব কোম্পানি রাজস্ব ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন তাদের সুবিধা কমানোর সময় এসেছে বলেও জানান উপদেষ্টা। তবে জোর করে রাজস্ব আদায় না করার আহ্বান জানান তিনি। এ সময় ভ্যাট থেকে খুব বেশি রাজস্ব আসছে না জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা ভ্যাট সংগ্রহ করবেন, কিন্তু আগ্রহ নিয়ে ভ্যাট দিতে হবে ক্রেতাদেরকেই। সাবেক ডিআইজি হারুনের প্রেসিডেন্ট রিসর্ট ভেঙে ফেলবে নাকি রাজস্ব আয়ের উৎস বানানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুসন্ধান শুরু করেছে এনবিআর। অবৈধ অর্থ ও কৃষকের জমি বেদখল করে গড়ে তোলা হয়েছে প্রেসিডেন্ট রিসর্ট, যার প্রাথমিক সত্যতা পেয়েছে রাজস্ব বিভাগ। তবে ভুক্তভোগী কৃষকরা ফিরে পেতে চান নিজের জমি। রিপোর্ট ফরুক বাবুর। প্রকৃতিকে তার স্বাভাবিক ধারা থেকে বিচ্ছিন্ন করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুলিশি ক্ষমতার প্রভাবে কিশোরগঞ্জের মিঠামইন হাওরের বুকে কংক্রিটের রাজত্ব গড়ে তুলেছেন সাবেক ডিআইজি হারুন আর রশিদ। হাওরের সৌন্দর্য তুলে ধরতে হাওরকেই পানি শূন্য করে গড়ে তোলা হয় প্রেসিডেন্ট রিসোর্ট। রাজকীয় এই রিসোর্টে কঠোর নিরাপত্তা বলয়ে একান্তে সময় কাটানোর পাশাপাশি বিনোদনের সব ব্যবস্থা ছিল এখানে। 2021 সালে যাত্রা শুরু হয় প্রেসিডেন্ট রিসোর্টের। 40 একর জমির উপর নির্মিত রিসোর্টটিতে রুম 40টি। এক রাতের জন্য সর্বনিম্ন 10,000 থেকে সর্বোচ্চ 20,000 টাকা ভাড়া। তবে শোনা যায় রিসোর্টে মন্ত্রী, এমপি থেকে শুরু করে ব্যবসায়ী ও মিডিয়া অঙ্গনের চেনা মুখ অনেকেরই ছিল নিয়মিত যাতায়াত। এখন জনশূন্য রিসোর্টটি। এলাকার সাধারণ কৃষক থেকে আত্মীয় স্বজনদের জমি জোর করে দখলে নিয়ে নিজ বাড়ির সামনেই রিসোর্ট করে তোলেন হারুন। ভয়ে এতদিন মুখ বুজে থাকা জমির মালিকরা এখন মুখ খুলেছেন। এত কষ্ট করে আমার বাবার জমি জুড়াইছে, আমরা ছেলে মেয়ে লাগি এই জন্য আমার মুখের কথা জিজ্ঞাই নাই। এই দুঃখ নিয়ে কোথায় যাবো, যায় বলার কিছু নাই। থানাত গেলে থানার পুলিশ মনে করে আর কথা সারা আমরা কথা কইতো না। আমি অনুরোধ করে আপনার কাছে আমার জমি ফেরত পাই। জমির মূল্য আছে প্রায় কোটি টাকার উপরে। উনি আমাকে 50,000 টাকা দিয়ে জমি এভাবে দখল করে নিচ্ছে, এভাবে আছে। এখন আমি এর চেয়ে বেশি টাকাও পাইতেছি না, জমিও পাইতেছি না, এভাবে করে রয়েছে। উনি জোর করে ওই জায়গায় রিসোর্ট তৈরি করছে। মহানগর ডিবির সাবেক কর্তা হারুন অবৈধ অর্থে প্রেসিডেন্ট রিসোর্ট গড়েছেন, যার প্রাথমিক সত্যতা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সরকারের 4টি সংস্থা এনবিআর, দুদক, গণপূর্ত ও ল্যান্ড সার্ভেয়ার অনুসন্ধান করছে। প্রেসিডেন্ট রিসোর্টের অর্থের উৎস থেকে শুরু করে কাঁচামালের মূল্য নির্ধারণে মাঠে নেমেছে সরকারি সংস্থাগুলো। এরপরই সিদ্ধান্ত আসবে প্রেসিডেন্ট রিসোর্ট ভবিষ্যতে হাওরের বুকে বিস্ফোরা হয়ে থাকবে নাকি গুড়িয়ে দেয়া হবে কৃষি জমির জন্য। ল্যান্ড এবং বিল্ডিং কনস্ট্রাকশনের মেজারমেন্ট নেওয়া হয়েছে, সেগুলোর ভিত্তিতে, সেই রিপোর্টগুলোর ভিত্তিতে আমরা অ্যাকচুয়ালি আসল ফাঁকিটা তখন আমরা বের করতে পারবো। তদন্ত সাপেক্ষে আপনার যে রেজাল্টটা আসবে তারপরে আসলে ডিসিশন কর্তৃপক্ষ নিবে, সরকার। রিসোর্টে অভিযান চালিয়ে 4টি হার্ড ডিস্ক ও বিভিন্ন দাপ্তরিক নথি জব্দ করেছে এনবিআর। এতদিন নীরব থাকলেও অবশেষে ডিআইজি হারুনের অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে বিভিন্ন সংস্থা।
কৃষকের জমি দখল করে গড়ে ওঠা প্রেসিডেন্ট রিসোর্ট গুড়িয়ে দেওয়া হবে নাকি রাজস্ব খাতে এখান থেকে আয় সংযোজন করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে এনবিআর। তবে কৃষকদের দাবি তারা ফিরে পেতে চায় হারানো জমি। ফররুক বাবু, বাংলা ভিশন, প্রেসিডেন্ট রিসোর্ট, মিঠামইন। পৌষের আগেই উত্তরের দাপট দেখাচ্ছে শীত। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগের ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। থমকে গেছে উত্তরাঞ্চলের স্বাভাবিক জীবন। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা প্রতিদিনই কমছে। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। হিমালয়ের হিমেল বাতাসের আকাল জনজীবন। হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে রংপুরে। ঠান্ডায় কাহিল জনজীবন। রবিবার থেকে সূর্যের মুখ দেখেনি জেলার মানুষ। দিনভর চারদিক ঢাকা থাকছে কুয়াশায়। বেশি দুর্ভোগে চরাঞ্চলের মানুষ। কুড়িগ্রামে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। চরম দুর্ভোগে জেলার হতদরিদ্ররা। কাজে বের হতে পারছে না তারা। বিপাকে নদীপাড় ও চরাঞ্চল সহ ছিন্নমূল মানুষ। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে জবুথবু নাটোর। ঘন কুয়াশার সাথে শীতের দাপট। ঘর থেকে বের হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। চরম বিপাকে তারা। প্রচুর ঠান্ডা, ঘন কুয়াশায় আমরা ঘর থেকে বের হতে পারছি না। এখন রবি শস্যের সময় রসুন, পেঁয়াজ, ভুট্টা এগুলো পরিচর্যা করতে আমরা মাঠে যেতে পারছি না। এইভাবে ঠান্ডা পড়লে আমরা কি করব? গরিব মানুষ কোথায় যাব? সংসার চলবে কি করে? শীতের তীব্রতা গাইবান্ধায়ও। দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে ছিন্নমূলরা। রোগ আদি বেশি হয়, চলাফেরা করা যায় না, শুয়ে থাকা লাগে, সময় কাটান লাগে। আমার শরীর নিয়েও খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছি। অর্থাৎ আমাদের গরিব মানুষ, আমরা টাকা পয়সা নাই, শীতের কাপড় চোপড় হাবিজাবি কিনবে পাচ্ছি না। তো যাই হোক, আমাদের হেভি কষ্ট। হিমেল বাতাস, ঘন কুয়াশা আর তীব্র শীত জেঁকে বসেছে ঠাকুরগাঁয়েও। 2 দিন ধরে দেখা নেই সূর্যের। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। শীত উপেক্ষা করে কাজে বের হচ্ছেন তারা। খড়কুটোর আগুনে শীত নিবারণের চেষ্টা অনেকের। গাড়ি ঘোড়া রাস্তাঘাটে চলতেছে না, খুব ভিজিবিলিটি হচ্ছে না, এই জন্যই যে কুয়াশার কারণে। কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে সকাল থেকেই, রাত থেকেই, এবং সকালে প্রচণ্ড কুয়াশা এবং মানুষজন এই কুয়াশা এবং শীতের কারণে কাজে বের হতে তাদের কিন্তু বেশ কষ্টই হচ্ছে। কাজে আছি, কেন কাজ করে হবে? টাকা পয়সা লাগে না, সব লেখাপড়া, খাওয়া দাওয়া। লালমনিরহাটে 12.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের আকুতি দুস্থদের। শীতের তীব্রতার মধ্যে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জয় বাংলা জাতীয় স্লোগান নয়, উচ্চ আদালতের সিদ্ধান্ত। শেখ হাসিনা, শেখ রেহানা ও বঙ্গবন্ধু ট্রাস্টের ব্যাংক হিসাব তলব। অর্থ পাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত। র্যাব বিলুপ্ত করার পরামর্শ বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটির। দেশের মানবাধিকার পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত বলেছেন মানবাধিকার কর্মীরা। মব জাস্টিসের কিছু ঘটনার দায়মুক্তির সমালোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।